তারা যেটা বলেছেন যে বিনা নোটিসে এরকম করে জোর করে কাউকে উচ্ছেদ করা, বিকল্প কোনো ব্যবস্থা না করে, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এটা হওয়া উচিত। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের ইশতেহারে নিয়ে যারা কাজ করছেন, আমাকে এখানে কথা বলার জন্য আমন্ত্রণ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জাস্ট দুটো বিষয় বলতে চাই। আমরা ব্লাস এবং আরও অনেক বেসরকারি সংস্থা, বিশেষ করে এখানে আইন ও সালিশ কেন্দ্রের একটি অগ্রণী ভূমিকা রয়েছে। অন্যান্য সংস্থার যেমন ব্র্যাক, নিজেরা করি, কোয়ালিশন ফর দ্য আরবান পুয়ার, আমরা প্রায় এখন 20-30 বছর, প্রায় 30 বছর ধরে যখনই বিভিন্ন জায়গায়, ঢাকা সহ অন্যান্য শহরে বস্তি উচ্ছেদ অভিযান চলে, তখন আমরা বস্তিবাসীদের পাশে দাঁড়িয়েছি আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে, এবং সেখানে আমরা অনেক সময় সফলও হয়েছি। আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় জরুরি অবস্থায় নিষেধাজ্ঞা দিয়েছেন যাতে উচ্ছেদ অভিযান না চালানো হয়, এবং এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পেছনের কারণ হচ্ছে যে তাদের কাছে অনেক ধরনের আসলে ক্রিয়েটিভ ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে। আমাদের সিনিয়র আইনজীবীরা নিয়ে এসেছিলেন 90-এর দশকের থেকে শুরু করে। এরশাদের আমলে প্রথমে আমরা দেখি এই ধরনের একটি আইনি উদ্যোগ, এবং তারা যে ব্যাখ্যাগুলো নিয়ে আসেন যে আমাদের সংবিধানে জীবনের অধিকারের মধ্যে জীবিকা অর্জন করার অধিকার, আশ্রয়ের অধিকার, বাসস্থানের অধিকার, এগুলো সব জীবনের অধিকারের অংশ বিশেষ। সুপ্রিম কোর্টও বিভিন্নভাবে ব্যাখ্যা প্রায় এরকমই দিয়ে ফেলে। পরিষ্কারভাবে তারা কখনো বলেননি যে বাসস্থানের অধিকার সেভাবে আছে, কিন্তু তারা যেটা বলেছেন যে বিনা নোটিসে এরকম করে জোর করে কাউকে উচ্ছেদ করা, বিকল্প কোনো ব্যবস্থা না করে, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এটা হওয়া উচিত না, এবং রাষ্ট্র সবসময় বিকল্প ব্যবস্থা করে তারপর যে কোনো উচ্ছেদ অভিযানে তারা যেতে পারে সরকারি জমি থেকে। এবং আরেকটি বড় স্বীকৃতি আমরা বারবার সুপ্রিম কোর্টে যাওয়াতে আমরা পেয়েছি যে সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে আমরা দেখেছি বিভিন্ন সরকারের আমলে একটি বিষয় তোলা হয়েছে যে বস্তিবাসীদেরকে অপরাধীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে সবসময়, এবং এই একটা এমন একটা ধারণা রাষ্ট্রের পক্ষে যারা ওকালতি করেছে বিভিন্ন সরকারের আমলে 15 বছর ধরে এবং তারও আগে 20 বছর ধরে, 30 বছর ধরে এই কথাগুলো আমরা শুনে এসেছি, যেই ক্ষমতায় থাকুক না কেন, যে বস্তিবাসীদের এখানে থাকার কোনো অধিকার তো নেই, দ্বিতীয়ত তারা অপরাধী, এবং তৃতীয়ত রাষ্ট্র যখন কোনো ধরনের উন্নয়ন করতে চায় তখন সেটাকে সবসময় অগ্রাধিকার দিতে হবে, এবং বাসস্থানের অধিকার বা বাসস্থানের মানে কোনো ধরনের ব্যবস্থা করা এটা রাষ্ট্রের দায়িত্ব না, বা তাদেরকে বাধ্য করা যাবে না এটা করার ক্ষেত্রে। কিন্তু কোর্টের এই অবস্থান তারা নিলেও আমরা দেখেছি পাশাপাশি বিভিন্ন মোটামুটি প্রগতিশীল বাসস্থানের নীতি কিন্তু তৈরি হয়েছে, হাউজিং পলিসিগুলো তৈরি হয়েছে। 90-এর দশকে আমরা দেখেছিলাম বিএনপির আমলে একটা হয়েছে, রিসেন্টলি আওয়ামী লীগের আমলে এরকম একটা পলিসি হয়েছে, ওটা আরও প্রোগ্রেসিভলি ইমপ্রুভ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা দেখিনি যে আইনি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আনতে যে কেউ উদ্যোগ নেবে। সো এই বিষয়টা মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখন যদি আগামী 2 দিন যে আলোচনায় বসবেন, আশা করছি যে আপনারা একদিকে অবশ্যই সংবিধানের বিষয়ে আপনারা কিছু সুপারিশ নিয়ে আসতে পারেন, যে ব্যাখ্যাগুলো আমরা সুপ্রিম কোর্ট থেকে পেয়েছি ওইগুলোর আলোকেই যদি এখন বাসস্থানের অধিকারকে অধিকার হিসেবে চিহ্নিত করা যায়, মৌলিক অধিকার অধ্যায়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা যায়, এটা খুব বড় একটি অর্জন হবে। কিন্তু পাশাপাশি এটা মোটেও যথার্থ হবে না যদি না আমরা আইনি কাঠামো ঢেলে সাজাই, এবং সেখানে যে জায়গায় হাত দিতে হবে, আমাদের এখন পর্যন্ত বিভিন্ন আইন আছে অবশ্যই যেগুলোর মাধ্যমে সরকারি জমি বা যে কোনো জমি ব্যবহারের অধিকার এবং দায়িত্বগুলো বলা আছে, কিন্তু একটি বিশেষ আইনের ক্ষেত্রে উল্লেখ করতে চাই, সেটা হলো গভর্নমেন্ট ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস রিকভারি অফ পজেশন অর্ডিন্যান্স 1970 সনের। খেয়াল করবে এটা ঠিক মুক্তিযুদ্ধের আগে হয়েছে, সামরিক শাসন আমলিকার একটি অধ্যাদেশ, এবং সেখানে বলা আছে যে 7 দিনের নোটিসে আপনি যে কোনো ব্যক্তিকে সরকারি জমি থেকে উচ্ছেদ করে ফেলতে পারবেন। শুধু নোটিশটা বাধ্যতামূলক, আর কিছু সেখানে বলা নেই, এবং কোনো পুনর্বাসনের ব্যবস্থা আজ অবধি আমরা কোনো আইনে দেখি নাই যে উচ্ছেদকৃত ব্যক্তিকে
আইনত কোথাও রিসেটেল করতে হবে, যদিও পলিসিতে অনেক কিছু বলা আছে। আর অফকোর্স ইন দ্য মিন টাইম বাংলাদেশ নানান আন্তর্জাতিক মানবাধিকার সনদে অনুস্বাক্ষর করেছে, সেখানে বাসস্থানের অধিকারগুলো স্পষ্টভাবে বলা আছে এবং এগুলোর বিভিন্ন আরও বিস্তারিতভাবে অনেক ব্যাখ্যাও দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে যেসব প্রতিষ্ঠান আছে তাদের থেকে। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা আমলে নেবেন এবং শুধু সংশোধনী সুপারিশ এবং পাশাপাশি আইনি কাঠামো এই ক্ষেত্রে সংশোধন করার সুপারিশ আপনারা নিয়ে আসবেন এবং এই বিষয়গুলো নিয়ে কি করে আমরা শুধু রাষ্ট্রের দায়িত্ব এখানে চিহ্নিত করা সেটা না, পাশাপাশি প্রাইভেট সেক্টর বা যারা আসলে কনস্ট্রাকশন করছেন, নির্মাণ করছেন, তাদেরও এখানে দায়িত্ব কিভাবে আরোপ করা যায় বা স্পষ্ট করা যায় সেই বিষয়টা আশা করি দেখবেন। আপনাদের আবারও ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। আশা করছি আগামী 2 দিনের এই ন্যায্য আবাসন ইশতেহারের যে আলোচনাগুলো হবে এগুলো সফল হবে। অনেক ধন্যবাদ।